आपकी আদালতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ওপর অভিযোগ হলো যে উনি নিজের ইচ্ছে মতোই কাজ করেন। রেড্ডি সাহেব, আমি আপনার ছোটবেলার ব্যাকগ্রাউন্ড দেখলাম। পড়াশোনায় ভালো ছিলেন, টপার ছিলেন, বাড়ির লোকজন খুশি ছিল, আপনার বাবাও পুলিশ প্রধান ছিলেন, বেশ নামডাক ছিল। তখন থেকে আমি এটা করব, আমি ওটা করব, আমার ইচ্ছে। আপনার যা ইচ্ছা তাই করেছেন। সেটা খুবই দরকার। আপনি যদি জীবনে উন্নতি করতে চান, আপনি যা ভাবেন সেটাই যদি করেন, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। সেজন্য আমি যা ভেবেছি তার ফলাফল আজ আপনারা দেখতে পাচ্ছেন। নিজের ইচ্ছে অনুযায়ী যেসব কাজ করেছি তার জন্য মুখ্যমন্ত্রী হয়েছি। না হলে হয়তো আমিও সরকারি চাকরি করতাম। সরকারি চাকরিতে কোনো একটা পদে থাকতাম। আদারওয়াইজ আমার আত্মীয়-স্বজনরা, বন্ধুরা সবাই ইউএসএ গেছে। ইউএসএ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আরো অন্য কিছু হয়ে আমি কাজ করতাম। আজ তো কোথাও না কোথাও তার ফল দেখতে পাওয়া যাচ্ছে, তাই কিন্তু এটাও তো সত্যি যে আপনি ছোটবেলায় খুবই দুষ্টুমি করতেন আর ধরাও পড়তেন না। ধরা তো আর পড়িনি, তাহলে কি করে বলবো দুষ্টুমি করতাম কি না? যদি ধরা পড়তাম তাহলে বোঝা যেত যে আমি বদমাশি করতাম। এখনো ধরা পড়িনি। আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনি অনেক কাজ করেছেন জানি। আপনার মা পুরনো বাড়িতে থাকতে চেয়েছিলেন। বাড়িটা ছিল ৩০০ বছরের পুরনো। আপনি সেটা ডিমোলিশ করে দিয়েছেন আর মাকে সেটা জানাননি। ওনাকে হায়দ্রাবাদে ডেকে এনে। করেছি। সেটা পুরনো বাড়ি ছিল। মানে হলো আমাদের পরিবার ঠাকুরদা, তার ঠাকুরদা সব মিলে অনেক বড় বাড়ি। গ্রামে আমরা ৭ ভাই ছিলাম। ১ বোন ছিল। আমরা ৭ ভাই এখন বাইরে থাকি। কেউ ইউএসএ চলে গেছে, কেউ হায়দ্রাবাদে, আরো কয়েকজন অন্য কোথাও আরকি। গ্রামে আমার মা একাই থাকে। মানে হলো বাড়িটা তো পুরনো হয়ে গেছে, অনেক বেশি মেইনটেন্যান্স এর প্রয়োজন। মায়ের কথা হলো আমি যতদিন বাঁচবো ততদিন এই বাড়িতেই থাকবো। একদম সোজা কথা। তাই আমি ভাবলাম মায়ের কষ্ট দূর করার জন্য মাকে হায়দ্রাবাদে ডেকে আনলাম। হ্যাঁ, জেসিবি পাঠিয়ে গোটা বাড়িটা ভেঙে দিলাম। ১ সপ্তাহ পর মা জানতে পারল যে বাড়ি ভাঙা হয়ে গেছে। তাই খুব রাগ করেছিলেন উনি যে, "এটা কেন করলি তুই?" মনে এসেছিল করে দিয়েছেন। যখন চুটিয়ে প্রেম করছিলেন তখন আপনি ইন্টার কলেজের মেয়েদের ইমপ্রেস করার জন্য পুরো দমে চেষ্টা চালিয়েছিলেন। আরে লাভ ম্যারেজ করতে হলে তো কিছু না কিছু তো করতেই হয় না? কিন্তু আমি শুনেছি যে মেয়ের মা-বাবা রাজি ছিল না আর আপনার হাত থেকে বাঁচানোর জন্যে মেয়েকে দিল্লি পাঠিয়ে দিয়েছিল। আরে বাবা দিল্লি আর কত দূরে? ৭ সমুদ্র পাড়েও যদি থাকতো তাহলেও আমি যেতাম। আজকাল দিল্লি যাওয়া কোনো ব্যাপার নয়। পাঠিয়ে দিয়েছিল, আমিও গেছিলাম। দিল্লি ঘুরেও দেখেছি। দিল্লি তারপর আপনি আজ ডেকে পাঠালেন। তাহলে বিয়েটা হয়েছিল কিভাবে? অ্যারেঞ্জ, লাভ কাম অ্যারেঞ্জড ম্যারেজ। তো আমি লাভ করেছিলাম, ওরা অ্যারেঞ্জ করেছিল ম্যারেজের জন্য। আপনার ব্যাকগ্রাউন্ড দেখলাম, আপনি একজন খুব ভালো অরেটর, একজন পেইন্টার, একজন রাইটার, একজন থিংকার। তাহলে রাজনীতিতে কেন এলেন? রাজনীতি আমার দাদা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করত। আমাদের গ্রামের সম্পর্কেতে তো আপনি জানেনই, হ্যাঁ? যে আমাদের গ্রাম হলো এমন একটা গ্রাম ২,০০০ লোকের পপুলেশন আছে ওখানে। কিন্তু আমাদের গ্রাম হলো ফ্যাকশন ভিলেজ। মানে হলো যে আমাদের গ্রামে যেরকম লোকেরা থাকে তাদের মধ্যে মারপিট, মার্ডার সব এই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে আরকি। বাবার জন্য মার্ডার কেসের আ মানে কনভিকশন হয়েছিল আরকি। সত্যি সেশন কোর্টে ভালো মতোই হয়েছিল ব্যাপার-স্যাপার। কি আর বলব? তারপর হাইকোর্টে অ্যাপিল হয়েছিল। সেটা আলাদা কথা। গোটা ব্যাপারটাই ভুল কেস আরকি। যে এমন কিছু আমার ভাইকে তখন পুলিশ অফিসার ফাঁসিয়েছিল যখন ও যুব ইন্টারমিডিয়েট ছিল। আর এই গ্রামটাকে যদি শোধরাতে হয় তাহলে এদের বাইরে বের করে আনতে হবে গ্রাম থেকে। গ্রামের যে ফ্যাকশন, যে গ্রুপ ফাইট, যে মানে যে গ্রাম পুরো ৩০-৪০ বছর ধরে যে গ্রামে কখনো কেউ শান্তিতে ঘুমোতে পারেনি। তাই আমার দাদাকে বের করে এনে পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি করা হলো অ্যাজ আ কনস্টেবল। তখন আমাদের পরিবারের হিসেব অনুযায়ী মানে বড় ল্যান্ডলর্ড থেকে মানে ভালো রেপুটেড ফ্যামিলি। আরে এদের পরিবার থেকে কেউ একজন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছে, তাও আবার কনস্টেবল হয়ে। সবাই বলল, "এসব কি হচ্ছে?" অনেক আত্মীয়স্বজনরাও যাওয়া আসা করত না। যে, "আরে এরা এত ছোটখাটো চাকরি করে, এসব আবার কি?" তাই আমার দাদার এই চিন্তাধারা ছিল যে, সবার এইসব কথা শোনার হাত থেকে বাঁচতে হলে রাজনীতিতে আসতেই হবে। একেবারে রাজনীতিতে এসে আমরা সবকিছু করতে পারব।
তখন আমার দাদা আমাদের সবাইকে গ্রাম থেকে বের করে যেখানে এসে কাজ করত পট লেখার জন্য সেখানে নিয়ে গেল। কারণ তখন যতক্ষণ পর্যন্ত আমাদের কেস হয়নি তখন অনেক নেতারাই আমাদের গ্রামের বাড়িতে আসতেন। আমাদের বাড়িতেই আসতেন আর অন্য কোথাও যাওয়ার পারমিশন ছিল না আরকি। কারুরই না। কারুর যদি কোনো প্রকার ভোট চাইতে হতো তাহলে আমাদের বাড়িতে আসতেন। যেকোনো নেতাকে আসতে হতো আমাদের বাড়িতে আসতেন। পুলিশ আসলে আমাদের বাড়িতে। তবে কেস হওয়ার পর এইসব ঘটনা হওয়ার পর লোকজন আসাই বন্ধ করে দিল। বিশেষ করে নেতা বাবুরা। তাই আমার দাদা ভাবল যে আমরাও এরকম নেতা হতে পারি। অবশ্যই হব। তো আমি ভাবলাম আমি কেন হতে পারব না? সত্যি কিন্তু আমি এটা তাই কি ভাবলাম। ভেবেছিলেন চিফ মিনিস্টার হবেন? চিফ মিনিস্টারের কথা তো আমি ২০০৯ এ ভেবেছিলাম। হ্যাঁ, ২০০৯ তেলেঙ্গানা হয়ে যাবে। তেলেঙ্গানা হওয়ার পর আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব। তার আগে তো নেতা হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তার আগে তো নেতা চেষ্টা করেছিলাম কিন্তু আমার বড়দাদা নেই। তাই আমি ভেবে রেখেছিলাম যে রাজনীতিই করব আমি। এত হ্যাঁ, কনফিডেন্স কি করে পেয়েছিলেন যে চিফ মিনিস্টার হতে পারবেন? ক্লারিটি আছে আমার চিন্তাধারায়। চন্দ্রবাবু নাইডু যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, ওয়াই.এস. রাজশেখর রেড্ডি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে আমি কেন হতে পারব না? কেন নয়? উনারাও উনারাও তো মিডল ক্লাসের। উনারাও কৃষক পরিবার থেকেই এসেছেন। আমি কেন হতে পারব না? দেখুন, বেশিরভাগ মানুষ রাজনীতিতে আসে টাকা রোজগারের জন্যে। আর হুম, আপনি হলেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। আপনি হুম। নিজের প্রপার্টি বিক্রি করে ইলেকশন লড়েছিলেন। আসলে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, হ্যাঁ? প্রপার্টি তো অনেক কিনতে পারব। কিন্তু রাজনীতিতে যদি একবার হেরে যাই না, তাহলে সবকিছু গেল। সবকিছু যাওয়ার চেয়ে প্রপার্টি চলে গেলে কি যায় আসে? কিন্তু আপনার ওয়াইফ কি রাজি ছিলেন যে ১৫০০ কোটি টাকার প্রপার্টি বিক্রি করে ভোটে দাঁড়ানোর জন্যে? অনেক কিছু কাজ তো ওয়াইফকে বলে করতে হয়, তখন কিচ্ছু হয় না। কখনো, কখনো করার পর বলতে হয়। তাই। মানে এটা আপনার স্বভাব যে মাকে না বলে করেছেন আর বউকেও না জানিয়ে করেছেন। দেখুন কিছু, কিছু এমন জিনিস আছে যেগুলো করার পর বলতে হয় আরকি। হ্যাঁ, সবকিছু পারমিশন নিয়ে করাটা এত সহজ নয়। এত সহজে কি পারমিশন পাওয়া যায়? আসাদুদ্দিন ওবেসির বয়ানে আমি আপনার সম্পর্কে পড়েছিলাম। উনি আপনার ব্যাপারে বলেছেন যে আপনি হলেন আরএসএস এর আন্না। উনি কংগ্রেসী নন। উনি আরএসএস এর নিক্কার মানে কট্টরপন্থী। আমি বলেছিলাম যে লিকার পার্টি, নিক্কার পার্টি এক হয়ে গেছে। লিকার পার্টির অর্থ হলো বিআরএস, আর নিক্কার পার্টির মানে হলো বিজেপি। এই দুটোই এক হয়ে গেছে। এই দুটোর অনুসন্ধান করে আসাদুদ্দিন ওবেসী বাবু। কারণ সবসময় ব্যালেন্স করতে আসাদুদ্দিন বাবু একটানা প্রচেষ্টা করতেন। তাই অবশ্যই আমি কখনো এটা লুকোইনি। আমি বিদ্যার্থী পরিষদের কাজ করতাম। I was very active in বিদ্যার্থী পরিষদ পলিটিক্স। তারপর আমি ব্যবসায় চলে গেলাম। বিজনেসের পর আমি ইন্ডিপেন্ডেন্ট জেপিটিসি ২০০৬ জুন ইন্ডিপেন্ডেন্ট জেপিটিসি থেকে জিতলাম। ২০০৭ জুন এমএলসি ইন্ডিপেন্ডেন্স এ জিতেছি রাজশেখর রেড্ডির বিরুদ্ধে। কংগ্রেস সরকার যখন রাজত্বে ছিল, তখন আমার পরিবারের অনেকেই মিনিস্টার ছিলেন। ঠিক আছে তো? সবার বিরুদ্ধে আমি ভোটে দাঁড়িয়ে এমএলসি হয়েছি। তারপর আমি ২০১৪ জুনে ২য় বার এমএলএ হয়েছি। আর ২০১৯ জুনে আমি এমপি হয়েছি ভারতবর্ষের। এটা কিন্তু হচ্ছে সবথেকে বড় কনস্টিটুয়েন্সি। অমিত শাহ বাবু, নরেন্দ্র মোদী বাবুর যদি কনস্টিটুয়েন্সি মেলানো যায়, তবুও আমার কনস্টিটুয়েন্সির চেয়ে বড় নয়। ৩৫ লক্ষ ভোটার্স রয়েছে আমার মালকাজগিরি পার্লামেন্টে। ভারতবর্ষের সবথেকে বড়, সবচেয়ে বড়। এই পৃথিবীতে, হিন্দুস্তানে নয়, পৃথিবীতে সবচেয়ে বড় কনস্টিটুয়েন্সি আমি প্রেজেন্ট করেছি। তাই কোনো জায়গাতেই আমি কোনো কিছু লুকিয়ে কাজ করিনি। আমি সোজাসুজি বলেছি, যেদিন রাহুল গান্ধী বাবু আমাকে কংগ্রেস জয়েন করার জন্য খোদ আমন্ত্রণ পাঠিয়েছিলেন, সেদিন আমি রাহুল বাবুকে দেখেছি। আমি হলাম বিদ্যার্থী পরিষদের, ভেরি অ্যাক্টিভ আই ওয়াজ ইন দিস পলিটিক্স। তারপর আমি তো ব্যবসায় চলে গেলাম। তারপর তো নাইডু পার্টিতে, ওকে? ইন্ডিপেন্ডেন্ট জেতার পর আমি পার্টি অপোজিশন পার্টিতে গেলাম। ঠিক আছে তো? কোনো পাওয়ার পলিটিক্সে আমি যাইনি। আর এই আসাদুদ্দিন ওওৈসি বাবু আমাকে হারানোর জন্য কোনো বাহানা খুঁজে পাননি। মুসলমান তরুণ সমাজ আমার সাথে কাজ করছিল। উনি সেটা বুঝতে পারছিলেন না। আমি রাহুল বাবুর সাথে ২-৩ টে ভারত জোড়ো প্রোগ্রামে অনেক চেষ্টা করেছি। ওল্ড সিটিতে যখন আসলেন তখন আমি এসব দেখতাম। এটা করতাম, ওটা করতাম। আমি বললাম, "চারমিনারে দাঁড়িয়ে ত্রিবর্ণ পতাকা ওড়াবো। রাহুল বাবু আসবেন। আপনাদের যদি সেরকম কোনো ক্ষমতা থাকে তাহলে আটকানোর চেষ্টা করুন।" আমি দেখেছি ২ লক্ষ লোক জমা হয়েছিল চারমিনারের সামনে। আপনি নিজে চোখে নিজে ভিজুয়াল দেখে নিন। আমি বলেই করেছি। তাই উনি ভয় পাচ্ছেন। উনি এত ভুল ধারণা ছড়িয়ে রেখেছেন যে ওল্ড সিটিতে
কেউই নাকি আসতে পারবে না, বুঝুন। উনি কাউকে আসতে দেননি। ওল্ড সিটিতে ওনাদের আড্ডা আছে, মানে হলো হায়দ্রাবাদ পার্লামেন্ট। আমি বললাম যে ভাই এটা হলো আমাদের। এই হায়দ্রাবাদ শহরটা হলো আমাদের। এটা আমরা তৈরি করেছি খেটে-খুঁটে। আমরা পরিশ্রম করে তৈরি করেছি এই শহরটা। আপনারা কে? আটকাও, আটকিয়ে দেখাও দেখি। আমি বলেছিলাম, তখন ২ লক্ষ মানুষকে নিয়ে এলাম। আমি চারমিনারে গেলাম। কংগ্রেস পার্টির পতাকা ওড়ালাম, যেখানে রাজীব গান্ধী বাবু, সেখানে রাহুল গান্ধী বাবুকে দিয়েও আমি পতাকা ওড়ালাম চারমিনারের সামনে আরকি। ওকে? ওখান থেকে আমরা র‍্যালি বের করলাম। ওল্ড সিটিতে ১৫ কিলোমিটার পদযাত্রা করা হলো। তখন উনার এটা মনে হলো যে আমি সবাইকে ভয় পাইয়ে এসব চালাতে পারি। তাহলে ও কেন ভয় পাচ্ছে না? আপনিও তো ভয় পাইয়ে দিয়েছিলেন। আপনি বলেছিলেন আজকালের নিচে নিক্কার আছে। আমি তো অনেক কিছুই বললাম। আর কি বলব? শেরওয়ানির নিচে নিক্কার আছে, পায়জামা নেই। এই কথা বলেছিলাম। এই কথাটা আমি বলেছিলাম যে হ্যাঁ, আপনি তো পায়জামা পরেননি। আমাকে আবার কি বলছেন? যদি নিক্কার পরতেই হয় তাহলে আমি সবার সামনে দাঁড়িয়ে পরব, লুকিয়ে নয়। কিন্তু রাহুল গান্ধী সম্পর্কে বেশিরভাগ লোকই এই কথা বলে যে উনি কারোর সাথে বেশি কথা বলেন না, কারোর সাথে দেখা করেন না। তো আপনি কি করে রাহুল গান্ধীকে পটালেন? রাজা শর্মা বাবু, আমি কিন্তু একটা কথা বলতে চাই। রাহুল বাবুকে আমি যতটা অবজার্ভ করেছি আমার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী, বাকি লোকজনেদের কি অবজারভেশন বা কি এক্সপেরিয়েন্স আছে সেটা জানি না। অনেক বেশি সংখ্যক মানুষ 99% রাহুল বাবুর সঙ্গে দেখা করেন কোনো না কোনো পজিশন পাওয়ার আশায়। ঠিক আছে? কিছু একটা দরখাস্ত নিয়ে যায় ওরা। ভাই আমি পিটিসি অধ্যক্ষ হতে চাই, আইএআইসির সেক্রেটারি হতে চাই, মুখ্যমন্ত্রী হতে চাই, নয়তো মন্ত্রী হতে চাই। এআইসির বলছিলাম আরকি। ২ মিনিট পর উনি বুঝতে পারেন যে ও কি ভিশন নিয়ে গেছে। ওকে? কোনো পার্সোনাল ভিশন নিয়ে গেলে পরে ২ মিনিট পর কথা বলতে তো কোনো অসুবিধা নেই। ভালো কথা আমি দেখব বলে পাঠিয়ে দেন। যদি পাবলিকের বিষয় নিয়ে বা কোনো পলিসি নিয়ে বা কোনো পার্টির পলিসির অ্যাক্টিভিটির প্রোগ্রাম নিয়ে আপনি গিয়ে বসেন, তাহলে রাহুল বাবু শোনার জন্য অবশ্যই রাজি। আমিও ১ম বার ১০ মিনিটের জন্য মিটিং করেছিলাম। আমি গেছিলাম। সবার মতো আমিও পার্টিতে এসেছি। কোনো পজিশন চাইতে গেছিলাম, এমন উনি ভেবেছিলেন। আমাকে জিজ্ঞেস করেছিলেন, "আপনি কি হতে চান?" আমি বললাম, "আগামী ২৫ বছর আপনার সাথে থাকতে চাই। এখন এই মুহূর্তে আমি আর কি চাইবো?" আমি কিছু জিজ্ঞেস করতে বা কিছু চাইতে আসিনি। পরবর্তীতে আমরা যদি একসাথে এগোতে চাই, তাহলে এইসব কাজ নিয়ে আমি এগোবো। যদি এই পলিসি নিয়ে এগোই তাহলে কিছু করতে পারবো। ঠিক আছে তো? কিছু আইডিয়া দেওয়ার ছিল আমার নেতা এবং পার্টি সম্পর্কে, যেগুলো আউটসাইড অবজারভেশন ছিল। মানে আমার কংগ্রেস সম্পর্কে কিছু অবজারভেশন আছে আরকি। আমি সেগুলো দেখেছিলাম। উনার সম্পর্কেও আমার কিছু অবজারভেশন আছে। সেগুলো দেখেছিলাম। সেই মিটিংটা মোটামুটি ১.৫ ঘন্টা চলেছিল। বাইরে আনন্দ শর্মা এবং আরো অনেক লোকজন দাঁড়িয়েছিলেন। সবাইকে দাঁড় করিয়ে রেখে আমার সাথে কথা হয়েছিল। তাহলে এটাকে কি বলবেন রাজা শর্মা বাবু, হ্যাঁ? যে ১০ মিনিটের মিটিংটা ১.৫ ঘন্টা হয়েছিল। তার মানে হলো রাহুল বাবুর কাছে যদি পার্সোনাল বিষয় নিয়ে যাওয়ার হয়, তাহলে ২-১ মিনিটের মধ্যেই মিটিং শেষ হয়ে যায়। জনতার বিষয় নিয়ে বা পার্টির বিষয় নিয়ে যদি আপনি যান, তাহলে কিন্তু কোন রকম সমস্যাই হবে না। উনি অনেকটা সময় দেবেন আপনাকে। অলঙ্কার আর কৌশলবাবু ওনাকে ইশারা করতেন যে সময় হয়ে গেছে। তবুও রাহুল বাবু কথা শোনার জন্য রাজি থাকতেন। কিন্তু ওই সময় কংগ্রেসের অবস্থা তো তেলেঙ্গানাতে ভালো ছিল না। কোনো সংগঠন ছিল না, কোনো লিডারও ছিল না। তাহলে আপনি কেন কংগ্রেসকে বেছে নিলেন? আপনি তো টিআরএস এ যেতে পারতেন, বিজেপিতে যেতে পারতেন। সমস্ত অপশনই খোলা ছিল আপনার কাছে। তখন আমি নাইডু পার্টিতে ছিলাম। নাইডু পার্টি ওয়াজ ইন্ডিয়ান অ্যালায়েন্স। আমরা তখন সরকারে ছিলাম। অন্ধ্রপ্রদেশের সরকার ছিল, কেন্দ্রীয় সরকার ছিল। নাইডু পার্টির এমপিরাও আর মন্ত্রীরাও ছিলেন। আশা গজপতি বাবু, সুষমা চৌধুরী ম্যাডামও ছিলেন। যদি চাইতাম আমি রাজ্যসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রীও হতে পারতাম। আমার সমস্ত কিছু আমার পার্সোনাল ইন্টারেস্ট বা পার্সোনাল স্যাটিসফ্যাকশন ছিল, কিন্তু তেলেঙ্গানার জনসাধারণের জন্য লড়াই করার মতো কেউ ছিল না। জনতা, আমি নাইডু পার্টি এই কারণে ছেড়েছি কারণ ডিএনএ প্রবলেম মানে হলো এই আন্ধ্রা পার্টি। আমি আচ্ছা, যতই পরিশ্রম করি না কেন, ফাইনালি কেসিআর বলতো যে এই পার্টি কোথা থেকে এসেছে? অন্ধ্রের পার্টি অন্ধ্রের প্রতি ওকালতি করে যাচ্ছে। এও হলো অন্ধ্রের খোসামতগারী। এই কথা দিয়ে শেষ করে দিত। আমি আমি ভাবলাম যে এরপর কেসিআর এর সাথে লড়তে গেলে কিভাবে লড়ব? তাই আমি রণনীতি তৈরি করলাম যে কংগ্রেস প্ল্যাটফর্ম, যেটাকে কংগ্রেসকে তেলেঙ্গানা দিয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকেই ওদের হারিয়ে দেব। তাই কংগ্রেস প্ল্যাটফর্ম যখন যেদিন আমি আমি এমএলসি ইন্ডিপেন্ডেন্ট জিতেছিলাম, তখন নাইডু ওয়াজ ইন আ ব্যাড পজিশন, ইন অপোজিশন। মানে ৪০ জন এমএলএ ছিল। রাজশেখর রেড্ডি বাবুর যে সময় চলছিল, তখন নাইডু বাবুর কিছুই ছিল না। তখন আমি অপোজিশন পার্টিকে বেছে নিলাম জনতার হয়ে লড়াই করার জন্য। ব্যাস আর কি। ২০১৭ এ যখন আমি নাইডু পার্টি ছাড়ার জন্য রাজি হলাম, তখন আমি পাওয়ার পলিটিক্সে বা বিজেপিতে বা
কেসিআর এর পাওয়ারে চলে যায়নি কিন্তু। মাই অপোজিশন পার্টি কংগ্রেস ওয়াজ ভেরি উইক ইন অ্যাট দ্যাট টাইম ইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। তাই আমি জনতার হয়ে লড়তে চেয়েছিলাম। আমি নেতা হতে চাইনি। আমি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য চেষ্টা করিনি আরকি। আমি মন্ত্রী হওয়ার জন্যও চেষ্টা করিনি। ঠিক আছে তো? লিডার আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে পার্থক্য আছে। আমি লিডার হতে চাইছিলাম। তাই একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। হ্যাঁ, প্ল্যাটফর্ম তৈরি করতে চাইলে জনতার হয়ে কাজ করতে হবে। তাই তেলেঙ্গানার ৪ কোটি জনতার জন্য আমি লড়াই করতে চেয়েছিলাম। সেই জন্য আমি কংগ্রেস জয়েন করেছিলাম। কিন্তু কংগ্রেসকে দাঁড় করানো খুবই কঠিন কাজ ছিল। ২ বছরে কি করে করলেন আপনি? প্রতিটা জিনিসের জন্য আচ্ছা দেখুন রজত শর্মা বাবু আপনার প্রায় ৩০ বছর হয়ে গেছে হয়তো। এইমাত্র আমি শুনছিলাম যে আপনি কত পরিশ্রম করে এই আপ কি আদালতকে দাঁড় করিয়েছেন। আপনি ঠিক তো আছে? ২ বছরেই কংগ্রেসকে তেলেঙ্গানায় দাঁড় করিয়ে দিয়েছেন। তাই কনভিকশন দিয়ে আমি আমার মতে এখানে অনেক ইয়ংস্টাররা রয়েছে। যে কাজই করো না কেন কনভিকশন দ্বারা কাজ করো। তুমি যে পারসেপশন ক্রিয়েট করবে সেটাই ভালো হবে, সেটাই খারাপ হবে। কিছু মানুষের তেলেঙ্গানা দেওয়াটা খারাপ লাগে, কিছু মানুষের তেলেঙ্গানা দেওয়াটা ভালো লাগে। যে পারসেপশনটা ক্রিয়েট করা হবে সেটাই পারসেপশন হয়ে যাবে। ভাষা নিয়ে চর্চা করাটা কিছু মানুষের কাছে খুব ভালো কাজ, কিছু মানুষের কাছে এটা ভালো নয় একদম। কিন্তু যেটা ভালো পারসেপশন মানে কনভিকশন দ্বারা যে কাজ হয় তারই জয় হয়। তাই আমি কনভিকশনের দ্বারা ২ বছর কাজ করেছিলাম। বাই ইলেকশনে আমি ৩,২০০ ভোট পেয়েছিলাম। ঠিক আছে? 1.2% ভোট পেয়েছিল কংগ্রেস পার্টি। আমি অধ্যক্ষ হতেই বাই ইলেকশন এসেছিল। আচ্ছা, বাই ইলেকশনে কংগ্রেস পার্টি ভোট পেয়েছিল ৩,২০০ হার্ডলি 1.5%। লোকে বলেছিল আরে রেবন্ত অধ্যক্ষ হতেই তো রাহুল কংগ্রেসকে শেষ গান্ধী, করে সোনিয়া দিল। গান্ধীর কাছে মানুষ অভিযোগ করেছিল যে কাকে অধ্যক্ষ বানিয়ে দিলেন? উনিই তো ইলেকশন হ্যাঁ, হারিয়ে দিচ্ছেন। এটা তো সবসময়কারই ইন্টারনাল পলিটিক্স। ঠিক আছে তো? আপনি তো আগে থেকেই পলিটিক্সের ব্যাপারে সবই জানেন। আমি আর কি বলবো আপনাকে বেশি করে। আপনি তো দিল্লিতে থাকেন তাই আপনি বেশি জানবেন। তাই এসব কমপ্লেইন গুলো সবসময় থাকবে। হার মানলে চলবে না। আপ অ্যান্ড ডাউন তো সবসময় চলতেই থাকে। জনতার মধ্যে কেউ প্রশ্ন করতে চান? ১টা ২টো প্রশ্ন আমরা নিতে পারবো এখন। স্যার কিছুদিন আগেই আপনার ফুটবল খেলার ভিডিও খুব ভাইরাল হচ্ছিল। তো স্যার এখন আমার প্রশ্ন হলো যে ছোটবেলা থেকে কি আপনার ফুটবল খেলার শখ? আর স্যার আপনার সবচেয়ে প্রিয় ফুটবলার কে? আমি কলেজের সময় থেকেই ফুটবল খেলতাম। তারপর পলিটিক্সে আসার পর আবার মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আর পলিটিক্সে আসার পর তো আর কোনো উপায়ও ছিল না কোনো কিছু করার জন্য। তো তাই আর কি আমি ফুটবল খেলতাম। আমি যখন খেলা দেখতাম তখন দিয়েগো ম্যারাডোনা আমার ফেভারিট প্লেয়ার ছিল। আজকাল তো অনেক প্লেয়ার চলে এসেছে। এখন তো আর রেগুলার ফুটবল দেখাও হয় না আমার। তখন ম্যারাডোনাই ছিল আমার প্রিয় প্লেয়ার। তাহলে আপনার ফিটনেসের রহস্যটা কি? ফুটবল খেলা? রাজনীতি করা। যখন যখন আমার প্রিয় কাজ করি তখনই কিন্তু আমি ফিট থাকি। হ্যাঁ।